গুড মর্নিং বন্ধুরা, তোমাদেরকে এডুএনলাইটেনমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আমি যে এসএসসি জিডির 2024-এর যেগুলো শিফটের পরীক্ষা হয়েছিল সেগুলো তোমাদের একটা সেট তুলে দিয়েছি, আজকে তার দ্বিতীয়। তো দেখো যে আমার প্র্যাকটিস সেটের সাথে এগুলো কতগুলো মিল আছে। যারা করেছো অবশ্যই তোমরা 20-তে 17 থেকে 18 পেয়ে যাবে। আর কোশ্চেনগুলো দেখো কেমন কেমন এসছে। যারা ভবিষ্যতে পরীক্ষা দেবে জিডির 2025-এ সামনে টার্গেট করছো, তারাও অবশ্যই এই কোশ্চেনগুলো দেখে রাখো, তোমাদের খুব 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 হেল্প হবে। ঠিক আছে, আর প্র্যাকটিস সেটগুলো তো আমি দিয়েই থাকি, দেখতেই পাও তোমরা। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করি। দেখো ভেন্যু নেম দিয়ে দিয়েছি টিসিএস গীতবিতান, যেটা কলকাতায় আছে। এক্সাম 23/2/2024 হয়েছিল, টাইম বিকেল 5টা থেকে 6টা। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি। প্রথম কোশ্চিন দেখো কি বলছে। একটি ক্লাসের মোট শিক্ষার্থীর 38% হলো ছাত্র, ছাত্রীদের সংখ্যা হলো 31, তাহলে ওই ক্লাসে ছাত্রদের সংখ্যা কত? খুবই ইজি। আমি ধরে নিলাম একটি ক্লাসে মোট শিক্ষার্থী আছে 100, তাহলে 100-র মধ্যে যদি আমি দুই দিকে ভাগ করে দিই ছেলে আর মেয়ে, তাহলে ছাত্র আছে কত? 38। তাহলে নিশ্চয়ই 100 থেকে 38 বাদ কত হয়ে যাবে? 62 আছে কে? মেয়েরা বা ছাত্রী, তাই তো, ছাত্রী। তাহলে আমার কাছে ছাত্রী আছে 62, আমার কাছে আছে 62, কোশ্চেনে দিয়েছে কত? 31। তাহলে এখান থেকে একের মান যদি আমি বের করে দিই, তাহলে 31 বাই কি 62, তাহলে কাটাকাটি করে দিলে 1 2, তাহলে 1 সমান সমান কী পেলাম? 1/2। তাহলে কী চেয়েছে? ছাত্রদের সংখ্যা। তাহলে 1 সমান যদি 1/2 হয়, তাহলে ছাত্রদের সংখ্যা কত আছে? 38। তাহলে 38 সমান কত হবে? 38-এর সাথে 1/2 গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে কাটাকাটি করে দিলাম 19, তাহলে ছাত্রদের সংখ্যা পেয়ে গেলাম কত? 19। তাহলে আমার রাইট অ্যান্সার 1-এর 19 ছাত্রদের সংখ্যা। ঠিক আছে, বা কেউ মুখোমুখিও করতে পারো যে এই যে ছাত্রীদের সংখ্যা 62, তার মানে কি 62-র কী আছে? 31 কী আছে? অর্ধেক। 62 আছে আমার ছাত্রী, 38 আছে ছাত্র, তাহলে 62-র দেখো কোশ্চিনে দিয়েছে এই যে 31, 62-র কী আছে? অর্ধেক আছে, তার মানে কি 38-এরও কি অর্ধেকই থাকবে। তাহলে সেই হিসাবে আমরা বের করে নিলাম যে ছাত্রদের সংখ্যা আছে 19। ঠিক আছে, চলো পরের কোশ্চিন। 2 নম্বর কোশ্চিন বলছে দেখো 11 জন শিক্ষার্থীর একটি গ্রুপের প্রাপ্ত নম্বরের গড় হলো 53, 13 জন শিক্ষার্থীর অন্য একটি গ্রুপের প্রাপ্ত নম্বরের গড় হলো 48, মোট 24 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় কত হবে? তাহলে গড়ের অঙ্ক কি? 11 জনের গড় 53, তাহলে তাদের সমষ্টি বের করে নাও। তাহলে কত হয়ে যাবে সমষ্টি? 11 ইন্টু 53। তাহলে যদি আমি গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে? 5 8 3। আবার 13 জন শিক্ষার্থীর আছে 48, তাহলে আমি ওটাও গুণ করে দিই, 13 আর 48, তাহলে গুণ করলে কত হয়ে যাবে? রাপে করে নিই একটু। তাহলে 8 13 104, 4 13 52, তাহলে 4 2 6 624, তাই তো। তাহলে এটা পেলাম 624। তাহলে এবারে টোটাল শিক্ষার্থী 24 জন, তার মানে এই যে 11 আর 13 যদি টোটাল করে দিই তাহলে 24, তাহলে তাদের এই যে সমষ্টিগুলো যোগ করে দাও, তাহলে 583 প্লাস 624, তাহলে কত হয়ে যাবে? 4 3 7, 8 2 10, 5 6 11, 1207। ঠিক আছে, তাহলে 24 জনের টোটাল পেয়ে গেলাম আমি 1207। তাহলে গড় বের করতে গেলে কী করতে হবে? 1207 দ্বারা 24-কে ভাগ। তাহলে আমি যদি এটা ভাগ করে দিই তাহলে দেখবে 5 24 120, মানে একটা শূন্য, দেখবে এই যে দেখো 50 দশমিক সামথিং আসবে। তাহলে অপশানে কোথায় আছে? এই যে 50.29। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 50.29। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার আমি পেয়ে গেলাম 24 জন ছাত্রের গড়। চলো পরের কোশ্চিন। 3 নম্বর কোশ্চিন বলছে দেখো পি একটি চেয়ার কিউ এর কাছে 40% লাভে বিক্রি করে এবং কিউ সেটি আর এর কাছে 80% লাভে বিক্রি করে, তবে পি এবং আর এর ক্রয় মূল্যের অনুপাত কত? কিছুই করার দরকার নেই, 40% কী আছে? 40% আছে, তাহলে এটাকে আমি যদি ভেঙে দিই তাহলে কত পাই? 2/5। তাহলে আমি কিনেছিলাম 5 টাকায়, বিক্রি করছি লাভে, তার মানে এই যে 2টা কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে, তাহলে আমি লাভে 7। তাহলে আবার কিউ সেটিকে 80%, তাহলে 80% বা শতাংশ মানে কত? 4/5। তাহলে আবার কিনেছি 5 টাকায়, বিক্রি করেছি কত? আবার লাভে, তার মানে কি যোগ 4 5 9। তাহলে এবারে জাস্ট গুণ করে দাও, 5 5 25, 7 9 63। তাহলে আমি এই যে অনুপাত পেয়ে গেলাম 25:63, তাহলে এটাকে পি, এটাকে আর, তাহলে আমি অ্যান্সার পেয়ে গেছি 25:63। তাহলে কোথায় আছে? এই যে 3-এর 25:63 অ্যান্সার, তাই তো। খুব সহজ অঙ্ক ছিল, খুব সহজ সহজ দিয়েছে। ঠিক আছে, চলো পরের কোশ্চিন। পরের কোশ্চিন কী বলছে দেখো
4 নম্বর কোশ্চেন বলছে একজন দোকানদার একটি ফুলের টব 3500 টাকায় বিক্রি করেছেন। ফুলের টবের ক্রয় মূল্য 2800 টাকা হলে লাভের শতকরা কত? তাহলে ক্রয় মূল্য আছে 2800 টাকা, বিক্রি করেছে 3500 টাকায়, তাহলে লাভ কত করেছে? কত লাভ? 700 টাকা। কার উপরে? ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য কত আছে? 2800। কত শতাংশ? 100%, তাই তো? তাহলে এবার কাটাকাটি করে দাও। এই যে 0 0 কাটলো দুটো করে, 7 দ্বারা কাটলে এটা কত? 4, 4 দ্বারা এটা কাটলে কত? 25। তাহলে অ্যান্সার দেখো খুব তাড়াতাড়ি হয়ে গেল 25%। তাহলে আমার 4-এর 25% অ্যান্সার, তাই তো? চলো পরের কোশ্চেন। 220 লিটার মিশ্রণে জল ও দুধের অনুপাত 6:5 ছিল। জল ও দুধের অনুপাত 5:4 করতে আরও কত পরিমাণ জল যোগ করতে হবে? তাহলে এই যে 6:5 মানে কি? টোটালটা কত? 11। টোটাল মিশ্রণ কত? 11। তাহলে এই যে আমার কাছে মিশ্রণটা হচ্ছে 11, কোশ্চেনে দিয়েছে 220, তাহলে আমি আগে সেই পরিমাণটা বের করে নিচ্ছি। তাহলে 1 সমান কত পেয়ে গেলাম? 20। তাহলে এই যে 1 সমান 20 পেয়েছি, তাহলে 6 সমান কত? মানে সেটা কত আছে? জল। তাহলে 6 সমান কত? 120। দুধ কত আছে? দুধ আছে 5। তাহলে 1 সমান 20 হলে 5 সমান কত? 100। তাহলে এবারে এই যে এই পরিমাণ যে পেলাম, জল 120 আর দুধ 100, তাহলে সেখানে কি পরিমাণ জল যোগ করছি? আমি ধরে নিলাম 120-র সাথে x পরিমাণ জল যোগ করছি। তাহলে সেটাকে যদি আমি অনুপাতে লিখি, মানে বাই আকারে, সেটা দুধের পরিমাণ দিয়ে দিলাম 100। সেটাই পরবর্তীতে কত হচ্ছে অ্যাড করার পর? 5:4, তার মানে 5/4। এবার এটাকে ক্যালকুলেশন করে দাও। আমি 4 দ্বারা এটাকে কেটে দিলাম কত? 25। আর গুণ করে দিলে 120 প্লাস এক্স সমান 5×25 125। তাহলে এক্সের মান কত পাচ্ছি? 125 থেকে যদি 120 বাদ দিয়ে দিই, তাহলে আমি কত পেলাম? 5। তাহলে আমাকে কত লিটার জল অ্যাড করতে হচ্ছে? 5 লিটার জল। এই যে অ্যান্সার। তাহলে আমি অ্যান্সার পেয়ে গেলাম 5-এর 5 লিটার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চিন। 6 নম্বর কোশ্চিন দেখো, বলছে এ এর দক্ষতা বি এর দক্ষতার চেয়ে 40% কম। যদি বি একটি হেলমেট 16 দিনে তৈরি করতে পারে, তাহলে এ একই হেলমেট কত দিনে তৈরি করতে পারবে? তাহলে এ বি, তাহলে বি একটি হেলমেট 16 দিনে বলেই দিয়েছে আমাকে, 16 দিনে করতে পারছে। কিন্তু এর এই ঘরটা আমাকে কি বলেছে? ফাঁকা, মানে এটা চেয়েছে। ঠিক আছে, তাহলে আমি তাদের ক্ষমতাটা বের করে নিই। তাহলে 40%, তাহলে 40% মানে কি জানি আমরা? 2/5। তাহলে বলছে এর দক্ষতা বি এর দক্ষতার চেয়ে কম, তার মানে কে কম? এ কম। তাহলে কত? যদি আমার মেন ভ্যালু 5 হয়, তাহলে 2 যদি কম হয়, তাহলে কত হয়ে যাবে? 3। তাহলে এর ক্ষমতা আমি পেয়ে গেলাম 3। বি এর ক্ষমতা কত? 5, বসিয়ে দিলাম আমি। তাহলে এবার কি, এটা আর এটা গুণ করে কি আমার মেন ঘরে বসে, তাহলে 5×16 80 পেয়ে গেলাম। তাহলে এই যে এর মানটা কী হবে? নিশ্চয়ই এর সাথে 3 গুণ করলে আমার 80 হয়। তাহলে আমি যদি উল্টো দিক দিয়ে যাই, তাহলে 80কে যদি আমি 3 দ্বারা ভাগ করি, তাহলে আমি সেটা এর পরিমাণটা কি, এ কত দিনে কাজ করছে সেটা পেয়ে গেলাম। তাহলে আমি অ্যান্সার হয়েই গেছে আমার, যে এ কত দিনে করছে? 80/3 দিনে। ঠিক আছে, খুব সহজ অঙ্ক ছিল। চলো নেক্সট কোশ্চেন দেখি, 7 নম্বর। 7 নম্বর কোশ্চেন। ঠিক আছে, 7 নম্বর বলছে একজন ব্যক্তি তার আয়ের 58% ব্যয় করে, তার আয় 30% বৃদ্ধি পায় এবং তার ব্যয় 25% বৃদ্ধি পায়, তবে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পায় তা নির্ণয় করুন। তাহলে আমি এই ধরনের অঙ্ক একটু লিখে করছি যাতে বুঝতে পারো। আয়, ব্যয় আর সঞ্চয়। ঠিক আছে, তো আমি আলাদা আলাদা ঘর করে দিলাম। তাহলে বলছে আয় যদি আমি ধরে নিই, প্রথমে ছিল 100 টাকা, তাহলে ব্যয় কত করছে? 58 টাকা। তাহলে তার সঞ্চয় কত হচ্ছে? 100 থেকে 58 বাদ দিয়ে দিলে পেয়ে যাব, তাহলে কত হচ্ছে? 42 টাকা। এবারে বলছে দেখো তার আয় 30% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 100 টাকার 30% মানে কি? 100 টাকার 30% যদি আমি বের করে দিই, তাহলে কত পাচ্ছি? 30ই পাচ্ছি। তাহলে সেটা কি অ্যাড হচ্ছে, তাহলে আমি কত পেলাম? 130 টাকা বৃদ্ধি পেয়ে। আবার বলছি তার ব্যয় 25% বৃদ্ধি পায়, তার মানে তার ব্যয় ছিল 58%, তার যদি আমি 25% মানে কত? 1/4 যদি আমি বের করি, তাহলে কত হচ্ছে? কাটাকাটি করে দিলাম, 2 দিয়ে 29, তাহলে 29/2 মানে কত হয়ে যাচ্ছে তোমার? 14 দুগুণে 28, 5 দুগুণে 10। তাহলে এইটা পরিমাণ বাড়ছে, তার মানে কি সেটা অ্যাড হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 0.5, 8 4 12, 5 1 6 1 7, 72.5, তাই তো? তাহলে তার সঞ্চয় কত হবে? এই যে এটা থেকে এটা মাইনাস করে দাও, তাহলে তার আমি সঞ্চয় পেয়ে যাব। তাহলে 130 থেকে
যদি আমি 72.5 বিয়োগ দিয়ে দিই তাহলে সঞ্চয়টা পেয়ে যাব, তাই তো? তাহলে 7, 8, 5, তাহলে কত পেলাম? 57.5। তাহলে এই যে কী চেয়েছে দেখো, সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পায়। তাহলে আমার কাছে সঞ্চয় ছিল আগে 42, এখন হচ্ছে 57.5, তাহলে বৃদ্ধি পেয়েছে তো। তাহলে কত বৃদ্ধি পেয়েছে সেটা বের করে নাও। তাহলে 0.551, তাহলে 15.5 কি বৃদ্ধি পেয়েছে। কার উপরে পেয়েছে বৃদ্ধি? 42-এর উপরে। কত শতাংশ? 100%। তাহলে ক্যালকুলেশন করে দাও। ক্যালকুলেশন করলে যদি আমি এই দশমিকটা উঠিয়ে দিই তাহলে একটা নিচে 10 আসে, এই শূন্য কেটে দিলাম, তাই তো? তাহলে তোমরা ক্যালকুলেশন করে দেখবে অ্যান্সার 36.9% অ্যান্সারটা আসবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার আসবে 36.9%। তাহলে আমার খুব সহজেই হয়ে গেল যে কিভাবে আমি করলাম, আয় ব্যয় সঞ্চয়টাকে লিখে করলাম। আগে ছিল 100, 30% বাড়ালাম 130, ব্যয় ছিল 58, বাড়ালাম 25%, 72.5। আগে সঞ্চয় ছিল 42, এখন 57.5। তাহলে সেক্ষেত্রে আমি বের করে দিলাম কত তার সঞ্চয় বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, চলো 8 নম্বর কোশ্চেন দেখি। 8 নম্বর কোশ্চেন বলছে 16.5, 9, 10.5, 12.5 এবং ওয়াই এর গড় 12.5 হলে ওয়াই এর মান কত হবে? তাহলে এই ধরনের অঙ্ক যেহেতু গড় বলেছে, তাহলে আমাকে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর আমি প্রথমে গড় বের করে নিই। তাহলে 16.5 প্লাস 9 প্লাস 10.5 প্লাস 12.5 প্লাস ওয়াই। তাহলে এই যে সংখ্যাগুলোর সমষ্টি, সেই সংখ্যাগুলোর সমষ্টি মানে কি 1, 2, 3, 4, 5টা সংখ্যা আছে, তাদের গড় দ্বারা যদি 5কে গুণ করে দিই তাহলে কি সমষ্টিটা পেয়ে যাব। তাহলে 5 দ্বারা গুণ করে যদি আমি, তাহলে 5 ইন্টু 12.5, তাহলে অ্যান্সার হবে গুণ করলে 5 5 25, 5 12 60, 62, তাই তো? তাহলে এবারে বাদিকটাকে যোগ করে দাও। তাহলে বাদিকটা যদি আমি যোগ করে দিই তাহলে কত হচ্ছে দেখো, 16 9 25, 25 10 35, 35 আর 12 47, 0.5, তার মানে হয়ে যাবে 48.5 প্লাস ওয়াই সমান 62.5। তাহলে ওয়াইয়ের মানটা কত হয়ে যাবে? 62.5 থেকে 48.5 বিয়োগ, তাহলে 0, 12 থেকে 8 বার 4, 5, 1, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম কত? 14। তাহলে ওয়াইয়ের মান কত? 14। তাহলে 8-এর এই যে অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক আছে, শুধু ক্যালকুলেশন করতে হলো। চলো 9 নম্বর কোশ্চেন দেখি। দেখো 9 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, বলছে যদি ই এর 30% এফ এর 60%-এর সমান হয় তবে ই এবং এফ এর মান কত হবে? তাহলে কি বলছে দেখো, ই এর 30%, এফ এর 60% সমান আছে। তাহলে এই যে পার্সেন্টেজ কেটে দিলাম আমি, এই শূন্য কেটে দিলাম, 3 দ্বারা 1, 3 দ্বারা 2, তাহলে কী পেলাম? তাহলে ই এর মানটা কী হবে? সবসময় সমানের ওপারে বিপরীত যে সংখ্যাটা সেটা ই এর মান, তাহলে ই এর মান পেয়ে গেলাম আমি 2, তাই তো? এফ এর মান কী হবে? তার বিপরীতে কী আছে? 1 আছে, তাহলে এফ এর মান পেয়ে গেলাম 1। তাহলে ই ইস টু এফ কত? 2:1। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম আমি 2:1। এই যে 9 2:1 অ্যান্সার হয়ে গেল আমার, তাই তো? চলো পরের কোশ্চেন দেখি, 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন কী বলছে, ক্রয় মূল্যের চেয়ে মুদ্রিত মূল্য 28% বেশি, মুদ্রিত মূল্যের ওপর 15% ছাড় দেওয়া হলে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে? তাহলে এই ধরনের অঙ্ক এর আগের শিফটে একটা দেখালাম, ওটাতেও এসেছিলো। তাহলে আমি ধরে নিলাম মুদ্রিত মূল্য কত ধরলাম? 100 টাকা। তাহলে ক্রয় মূল্যর চেয়ে মুদ্রিত মূল্য 28% বেশি আছে, তাহলে আমি ধরো ক্রয় মূল্য 100 ধরলাম, তাহলে মুদ্রিত মূল্য কি বেশি আছে, তার মানে কত? 128 টাকা আছে। বলছে মুদ্রিত মূল্যের উপর 15% ছাড় দেওয়া হলে, তাহলে এই যে মুদ্রিত মূল্য 128 টাকা, তার উপর যদি আমি 15% ছাড় দিয়ে দিই, তাহলে 15% বের করে দিই আগে আমি। তাহলে 5 দিয়ে 3, 5 দিয়ে 20, আবার 4 দিয়ে 5, 4 দিয়ে কাটলে 3 4 12 2, তাই তো? আর কাটাকাটি যায় না, তাহলে 96/5, তার মানে এটা যদি আমি পয়েন্টে করে দিই তাহলে কত হয়ে যাবে? 5 19 95 2, 19.2 কি ছাড় দিচ্ছে কার উপরে? 128 টাকার উপরে। তাহলে আমি মাইনাস করে দিই,
128 থেকে 19.2 বিয়োগ, তাহলে 8, এখানে 10, 8, তাই তো, এখানে হয়ে গেল তোমার 110। তাহলে আমার কি হলো, ছাড় দেওয়ার পরে কত টাকা পেলাম, 108.8 টাকা। আমি কিনেছিলাম, ক্রয় মূল্য কত ছিল, আমি ধরেছিলাম 100 টাকা, এই যে 100 টাকা। তাহলে এই ক্রয় মূল্যের উপরে কত টাকা লাভ হয়েছে, 8.8 টাকা কি লাভ হয়েছে, এটাই তো। তাহলে সেটাই তো আমার কাছে অ্যান্সার, সেটাই তো চেয়েছে, কত শতাংশ লাভ বা ক্ষতি। তাহলে দেখো 10-এর এই যে 8.8% কি লাভ হয়েছে, তাই তো। তো 10 নম্বরের কোশ্চেন আশা করি বুঝতে পেরেছ। 10টা কোশ্চেন হয়ে গেল, আরও 10টা আছে, চলো দেখতে থাকি আমরা। 11 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, বলছে দুটি ট্রেন একই গতিতে বিপরীত দিকে চলমান, যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 160 মিটার হয়, তারা পরস্পরকে 32 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রতিটি ট্রেনের গতি কত। এই ধরনের কোশ্চিন, প্রতিটা কোশ্চিন আমার প্র্যাকটিস সেটে দেখতে পাবে, একটা না একটা করে দেখতে পাবেই। তো সেই জন্য তোমাদেরকে বলেছিলাম যে আমার প্র্যাকটিস সেটগুলো দেখে যাও, অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। কমন বলতে সংখ্যাগুলো জাস্ট একটু আলাদা, ঠিক আছে। তো এই কোশ্চিনটা কীভাবে করবো দেখো। তো আমি ধরে নিলাম যে প্রতিটি ট্রেনের গতি কত ধরছি, এক্স ধরে নিচ্ছি। তাহলে বিপরীত দিকে যাওয়া মানে কি, দুটি ট্রেনের গতি কি যোগ হয়ে যাবে, তাহলে আপেক্ষিক গতি কী হয়, যোগ, তাহলে এক্স প্লাস এক্স সমান, তাহলে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 160, তার মানে কি 160, আবার ওই ট্রেনেরও দৈর্ঘ্য 160 বাই কত সেকেন্ডে, 32 সেকেন্ডে, তাহলে নিচে 32। তাহলে ক্যালকুলেশন করে দাও, 2x সমান 320 বাই 32, যদি আমি কাটাকাটি করে দিই তাহলে এটা হয়ে গেল 10, তাহলে 2x সমান 10, তাহলে এক্সের মান কত, 2 দ্বারা আবার কেটে দিলে কত, 5, তাহলে এক্সের মান আমি গতিটা পেয়ে গেছি কত, 5, কিসে পেয়েছি দেখো, মিটার পার সেকেন্ডে। কিসে চেয়েছে দেখো, কিলোমিটার পার আওয়ারে, তাহলে মিটার পার সেকেন্ড থেকে যদি আমি কিলোমিটার পার আওয়ারে যাই, তাহলে কী করতে হয়, 18/5 দ্বারা গুণ করতে হয়, তাহলে 5 কেটে গেল, তাহলে আমি অ্যান্সার পেয়ে গেলাম 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যান্সার দেখো কোথায় আছে, 11-র বিতে আছে 18 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। চলো পরের কোশ্চিন 12 নম্বর দেখি। 12 নম্বর কোশ্চিন কী বলছে দেখো, 144/33 অফ মানে এর 11/12। তো যারা যারা, আচ্ছা 11/0 এই অঙ্কটা আমি সিম্পলিফিকেশন অঙ্কটা আমি করছি না, তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম। যারা যারা দেখছো আমার ভিডিওগুলো তারা অবশ্যই কমেন্টে জানাও যে এই কোশ্চেনটার অ্যান্সার কত হবে, ঠিক আছে। তো আমি একটু বলে দিলাম যে, আচ্ছা বলবো না, অপশান আমি উত্তর আমি বলছি না, তোমরাই করে হোমওয়ার্কটা দিয়ে জানাবে, কমেন্টে জানাবে, ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখি। 13 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, এটাও সিম্পলিফিকেশন। বলছে 12 গুণ 5 গুণ 3 ভাগ 129 মাইনাস 69। তাহলে প্রথমে ব্র্যাকেটের কাজ করে দাও, মাইনাস করে দাও, মাইনাস করলে কত হয়ে যাবে, 0, 6, তাই তো। আবার কি আছে, 3 ভাগ আছে, 12 গুণ 5 আছে। তাহলে কি করব, 12 গুণ 5 গুণ 3 ভাগ 60, কারণ কি প্রথমে ভাগের কাজ হয়, তাই তো। তাহলে আমি যদি এবার কাটাকাটি করি, 3 দ্বারা 20, 5 দ্বারা 4, 4 দ্বারা 3, তাহলে আমি অ্যান্সার পেয়ে গেলাম কত, ক্যালকুলেশন করে 3। তাহলে দেখো 13, 3 হচ্ছে কি রাইট অ্যান্সার, ঠিক আছে। সরলীকরণ। তো দেখি পরের কোশ্চিন কি আছে। দেখো 14 নম্বর কোশ্চিন কি বলেছে দেখো, বলছে 34 বছরে কোনো মূলধন নিজের 3 গুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। 34 বছরে কোনো মূলধন নিজের 3 গুণ, তাহলে এই ধরনেরও কোশ্চিন আমি করেছি। তাহলে কি করব, আমি মূলধনটাকে 100 ধরে নিলাম, 100টা কত গুণ হচ্ছে 3 গুণ, তাহলে সেটা হয়ে গেল 300। ওপরে কি দেবো, এইভাবে দাগ টেনে দেবো, যেটা ডাটা দেওয়া আছে 34, নিচে কি দেবো, নিচে তাদের গ্যাপ কত আছে 200। এবারে জাস্ট সেই ওপরের ডাটা আর নিচের ডাটাটা কি সমান করে দেবো, একের মান যেটা আসবে সেটাই অ্যান্সার। তাহলে 1 সমান সমান কী পাবো আমি, 200/34, কাটাকাটি করে দিলাম, 2 দ্বারা 17, 2 দ্বারা 100, তাহলে 100/17 মানে কত হয়ে যাবে, ভাগ করে দাও, তাহলে আমি অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে 5 17 85, 5 1 15 0। তাহলে এবার আমি দিচ্ছি তোমার 8 দ্বারা যদি দিই,
তাহলে 7 8 56, হাতের 5, 8 8 আর 5 13, তাহলে কত হচ্ছে 4 14। আবার যদি আমি শূন্য নিই তাহলে কত ঘর যাচ্ছে দেখো 5.8, 5.8 কোথায় আছে, এই যে অ্যান্সার, এই যে 5 পয়েন্ট। আর করার দরকার নেই আমার, কারণ 5.8 চলে এসছে অলরেডি, তাহলে আমার অ্যান্সার পেয়ে গেছি কত 5.88%। ঠিক আছে, চলো পরের কোশ্চিন। 15 নম্বর কোশ্চিন দেখি কি বলছে। বলছে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 13 সেমি হলে ঘনকটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত? তাহলে কি করবো এই ধরনের কোশ্চিন, ঘনকের বাহুর দৈর্ঘ্য আছে 13 সেমি, পার্শ্বতল চেয়েছে, তার মানে জাস্ট ঘনকের ওপর আর নিচটা বাদ দিয়ে দিলে ক্ষেত্রফলটা বের করে দিলে সেটা কি হয়ে যাবে, পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য এ সমান সমান দেওয়া আছে 13, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হয়ে যাবে 4a স্কোয়ার। তাহলে কি হয়ে যাবে 4 ইন্টু এ স্কোয়ার মানে কি 13 স্কোয়ার, তাহলে 13 স্কোয়ার করে দেবো 4 ইন্টু 169। এটা যদি আমি গুণ করে দিই 4 9 36 6, 3 4 64 আর 3 67, তাহলে আমি পেয়ে গেলাম কত বর্গ সেমি, 676 বর্গ সেমি অ্যান্সার। তাহলে দেখো এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম 676 বর্গ সেমি। ঠিক আছে, চলো পরের কোশ্চিন। 16 নম্বর কোশ্চিন বলছে 1.4 ইন্টু 1.4 প্লাস 1.2 ইন্টু 1.2 প্লাস 1.3 ইন্টু 1.3। তাহলে এই কোশ্চিন কি করব, তো কী করবো 1.4 ইন্টু 1.4, 14 স্কোয়ার যদি আমরা জানি 196, তাহলে সেটাকে 1.1.96, 12 স্কোয়ার 144, তাহলে হয়ে যায় সেটা 1.44, 13 স্কোয়ার 169, তাহলে 1.69। এটাকে যোগ করে দাও, 6 4 10 9, 10 আর 14, 14 আর 6 20, হাতের 2 3 2 5, তাহলে 5.09 হচ্ছে অ্যান্সার, এই যে 5.09। ঠিক আছে, 16 অ্যান্সার হয়ে গেল। চলো 17 দেখি। 17 নম্বর কোশ্চিন কী বলছে দেখো, এ একটি কাজ 55 দিনে করতে পারে, সে 20 দিন কাজ করে এবং তারপর বি একা 49 দিনে বাকি কাজ শেষ করে। তাহলে দুজন একসাথে কাজ করলে কাজটি শেষ করতে কত দিন লাগবে? তো যে এই যে 17 কোশ্চিনটা আছে, তাহলে একটু বড় ভাবা হবে। যদি আমি ব্রডভাবে করি তাহলে এ আছে আমার কত দেখো, এ আছে 55 দিনে করছে, এ 55 দিনে করছে, আমি বিটা আমি জানি না, সেটা এক্স ধরে নিলাম। তাহলে এবারে তাতে লসাগু হয়ে গেল 55x, তাহলে এর সাথে এক্স, এর সাথে 55। বলছে এ 20 দিন কাজ করেছে, মানে কি একদিনে এর ক্ষমতা এক্স, তাহলে 20 দিনের ক্ষমতা কত 20x, তাই তো। তাহলে এই কাজটা করে কে সে চলে গেছে, তাহলে বাকি কাজ কত থাকছে, এই যে বাকি কাজ 55x থেকে 20x বাদ দিয়ে দাও, তাহলে কত থাকছে 35x। এই যে 35x কাজটা কে করছে এখন, 35x কাজটা কে করছে, বি করছে, কারণ কি এ চলে গেছে, তাহলে বি এর ক্ষমতা 55, সেটাই আমাকে কোশ্চিনে বলে দিচ্ছে 49। তাহলে আমি ক্যালকুলেশন করে এখান থেকে এক্সের মানটা আমি বের করব। ঠিক আছে, তাহলে দেখো 7 দ্বারা 5, 7 দ্বারা 7, 5 দ্বারা আবার কেটে দিলে 7, তাহলে সাথে সাথে 49, তাহলে এক্সের মান আমি কত পেলাম 49। তাহলে এ 55 করছে, বি 49 দিনে করছে, আবার এদের লসাগু কী হয়ে যাবে 55 ইন্টু 49, তাহলে এখানে হয়ে গেল 49, এখানে 55, তাহলে এ প্লাস বি একসাথে কত করবে, তাহলে তাদের ক্ষমতা 49 প্লাস 55 যোগ করে দাও, তাহলে কত হয়ে যাবে, আচ্ছা একটু ভুল হচ্ছে কোথাও, দাঁড়াও 1 মিনিট। এখানে 7 দ্বারা কাটলে 5, 7 দ্বারা কাটলে 7, আচ্ছা 5 দ্বারা কাটলে এটা 11 হবে, 11, তাহলে সরি এখানে 77 হবে। ঠিক আছে, 77 হবে, এটাকে আমি মিটিয়ে করছি, তাহলে বি হয়ে গেল কত 77, তাই তো। তো এবারে করো এ 55, বি 77, তাহলে তাদের লসাগু হয়ে গেল 55 ইন্টু 77, এখানে 77, এখানে 55, তাহলে তারা একসাথে যদি করে তার ক্ষমতা কত হবে 57 আর 75 যোগ করে দাও, 2 132, তাহলে টোটাল ক্ষমতা আছে 55 ইন্টু 77, তাদের একসাথে করার ক্ষমতা ভাগ করে দিলে আমি পেয়ে যাব, তাহলে 11 দ্বারা কাটলে 12, 11 দ্বারা কাটলে 7, তাহলে 7 আর 55 গুণ করে দাও 35, 385, আর নিচে আছে 12, তাহলে তারা একসাথে কত দিনে করছে, এই যে দেখো 385/12 দিনে। একটু বড় হলো অঙ্কটা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা, বড় হলেও। তো চলো 18 নম্বর কোশ্চিন দেখি।
18 নম্বর কোশ্চেন কী আছে, সরল আছে, ঠিক আছে। আচ্ছা এই তিনটা কি, এই তিনটা নিচে আছে এখানে অপশানে। তাহলে কি বলেছে দেখো, 24 ভাগ 2 গুণ 3 প্লাস 1, তাহলে কিছুই না, এই যে 3 2 6, তাহলে 24 ভাগ 6 প্লাস 1, তাহলে 24 ভাগ 6 মানে কত, 4, আর এখানে 1, তাহলে 4 আর 1 যোগ করে দিলে 5, তাহলে অ্যান্সার হয়ে গেল 5, ঠিক আছে, হয়ে গেল এটা। চলো পরের কোশ্চিন। 19 নম্বর কোশ্চিন কী বলছে দেখো, বলছে একটি গাড়ির প্রারম্ভিক দাম এত টাকা এবং গাড়িটির দাম প্রতি বছর তার প্রারম্ভিক দামের এত শতাংশ কমে যায়, 2 বছর পরের দাম কত হবে? তাহলে 20% মানে কি জানি আমরা, 20% মানে জানি আমরা 1/5, ঠিক আছে। তাহলে 1/5, তাহলে মেন ভ্যালু হচ্ছে আমার 5 টাকা, 5 থেকে কি হচ্ছে কমে যাচ্ছে, তাহলে কত হবে 4, কত বছর বলেছে 2 বছর, তাহলে 5 থেকে আবার 4 সেটাকে 2বার লিখে দিলাম। এবারে 5 5 25, 4 4 16। তাহলে এবারে একটু খেয়াল করো যে এই সংখ্যাটা যেটা আছে, এই যে 25 আমার কাছে প্রারম্ভিক দাম, 16টা হচ্ছে পরে দাম কমার পরে, ঠিক আছে, 2 বছর পরে দাম। তাহলে 25-এর সাথে কত গুণ করলে এই জিনিসটা হয়, তাহলে দেখো 6-এর সাথে গুণ করলে দেখো 150 পাচ্ছি, 25-এর সাথে যদি আমি 6 গুণ করি তাহলে 150 মিলে গেছে, আর বাকি কটা শূন্য আছে, 3টা শূন্য, তাহলে 25-এর সাথে 6000 গুণ করলে আমার সেটা পাই। তাহলে তেমনই এখানেও 6000 যদি আমি গুণ করি তাহলে অ্যান্সারটা পেয়ে যাব, তাহলে 6 16 96, 3টা শূন্য, তাই তো, তাহলে হয়ে গেল অ্যান্সার আমার। তাহলে কোথায় আছে, আচ্ছা 1 মিনিট, অপশান কি, 1 মিনিট, আচ্ছা 1 মিনিট, এটা অপশানটা তুলতে ভুল হয়েছে, ঠিক আছে, আমি 1 মিনিট চেক করে নিচ্ছি এটা। আচ্ছা 96,000ই হবে, হ্যাঁ, এই যে 78,000, এই 78,000 ডবল হয়ে গেছে, তাহলে এখানে ছিল 96,000, ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 96,000। তো চলো এই শিফটের লাস্ট কোশ্চিন, 20 নম্বর কোশ্চিন কী আছে, 20 নম্বর কোশ্চিন দেখো, লাস্ট কোশ্চিন বলছে একটি গাড়ির বিক্রয় মূল্য এত টাকা, যদি গাড়িটি 60% ছাড়সহ বিক্রি করা হয় তাহলে গাড়িটির মুদ্রিত মূল্য কত হবে? তাহলে এই যে 640 টাকার বিক্রয় মূল্য আছে, তাহলে 60% মানে কত, 60% মানে আমরা জানি 3/5, তাহলে আমার আসল টাকা হচ্ছে 5, 3 টাকা যদি আমি ছাড় দিই তার মানে মাইনাস, তাহলে কত টাকা বিক্রি করছি, 2 টাকায়, তাহলে 2 টাকা সমান আমি বলতে পারি 640, তাহলে 1 সমান সমান কত হয়ে গেল, 320। তাহলে আমার মুদ্রিত মূল্য কত, এই যে 5 এটা, তাহলে 1 সমান 320 হলে 5 সমান কত, 5-এর সাথে গুণ করে দাও, তাহলে 5 32-এ 160 আর একটা শূন্য, 1600, তাহলে আমার অ্যান্সার পেয়ে গেলাম 20-র 1600 টাকা। তাহলে গাড়িটির মুদ্রিত মূল্য কত, 1600 টাকা, তাই তো। তো এই যে 20টা কোশ্চিন জিডির যে শিফটে এসেছিলো, তো দেখলে তোমরা কিভাবে করতে হয় অঙ্কগুলো, আমার প্র্যাকটিস সেটাও করানো আছে, এগুলো এই ধরনের অঙ্ক দেখতে পাবে তোমরা। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে ছড়িয়ে দাও, যাতে সবারই হেল্প হয়। ভবিষ্যতে যারা টার্গেট করছে জিডি পরীক্ষার, তারা এই ধরনের কোশ্চিন দেখে যাতে একটা কনফিডেন্স পায়, ঠিক আছে, যারা পরীক্ষায় করতে পারে। তো সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।